এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। টের পাচ্ছেন না? কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন। এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার আওয়ামী লীগ কখনো নিঃশেষ হয়নি, হবে না। আওয়ামী লীগ আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব। হাসিনা সিগারেটের মতো করে ইন্টারনেটের উপরে সম্পূরক শুল্ক আরোপ করে। এটা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাতে হবে এই দেশটা আমাদের। আমরা আপনাদেরকে আজকে আপনারা যেখানে বসেছেন সেখানে বসিয়েছি। আপনাদের এবার কি তাহলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারে সাধারণ জনগণের হুঙ্কারে চাপে আছেন ডক্টর ইউনূস? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নবীর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। টের পাচ্ছেন না? কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন। অথচ যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায়। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। থুতু পারে ফালাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, যেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এইটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মাইরা দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না। তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকারি উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তাড়া দিচ্ছে। কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই। এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন। এদের কথা কেউ ভাববেন না। সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না। ভুলে যাবেন না, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে
তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা এইখানে যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। ৭৫-এর মেজর ডালিম, কর্নেল রশিদ সহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু ৪২-৪৩ বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে আপনার দিয়ে শাপলা চত্বর বানাম, এইদিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান, আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে, এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। টের পাচ্ছেন না? কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন। অথচ যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই ৫ বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি ৫ বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলার কারণে ৫ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। এবং আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি, আল্লাহর রাস্তে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন। আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। পরিষ্কার, এই গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হওয়ার দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফেলাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, যেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এইটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মাইরা দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসেও আপনারা চমক দেখাতে পারেন নাই। এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে।
জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে, অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, যেটা এই সরকার পারত। সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন। প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব। সিগারেটের মতো করে ইন্টারনেটের উপরে সম্পূরক শুল্ক আরোপ করে, এটা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাতে হবে এই দেশটা আমাদের। আমরা আপনাদেরকে আজকে আপনারা যেখানে বসেছেন সেখানে বসিয়েছি, আপনাদের সেখানে বসার আর অন্য কোনো অধিকার নাই, অন্য কোনো ক্লেম নাই। আমাদেরকে যদি অর্থনৈতিক উন্নয়নের পথে না নিয়ে যেয়ে আমাদেরকে আরেকটা চাঁদাবাজির জায়গা মনে করে, সরকারি চাঁদাবাজি যেটা এর আগের মাফিয়াতন্ত্র করতো, তার পণ ভাবেন, তার ফুড সোলজার ভাবেন, আমরা সেটাকে কোনোদিন মেনে নিব না, মেনে নিব না। এবং এই প্রসঙ্গে আপনাদের খেয়াল আছে কিনা, গত মাফিয়াতন্ত্রের সরকারের পতন কিন্তু এক ছাগল কাণ্ড দিয়ে শুরু হয়েছিল, এবং সেই ছাগল কাণ্ডের মতিউর রহমান সাহেব কোথায় কাজ করতে বেকার, তাদেরকে পোহাতে হবে। আমি বলবো একটা সরকারের বা এনবিআরের আরেকটা নতুন ছাগল কাণ্ড, এবং ছাগল কাণ্ডের পরিণতি কিন্তু ভালো হয় না, এটা খেয়াল রাখবেন। এবং সেই অনুযায়ী এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। আগে আমরা দেশটাকে আগায় নিয়ে যাই, আগে আমরা তরুণ সমাজদের কাজের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা আপনাদের করতে হবে না, তারাই করে দিচ্ছে। অন্তত তাদের যে কাজের যন্ত্রগুলা, অস্ত্রগুলা, সেগুলির উপরে এসে এইভাবে ব্যাট আরোপ করেন না, কেড়ে নিয়েন না। বা দেশীয় উদ্যোক্তা সেফ সাইডে রাখার জন্য সম্পূরক করগুলি আরোপ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিতে এবং খুব ছোট ছোট ইয়াং জেনারেশন যারা আছে তারা এই ব্যবসার সাথে জড়িত। আমরা জানি না এই বর্তমান সরকার কার স্বার্থে এই দেশি ডিজিটাল ডিভাইড হবে, এটা কোনোভাবে এই সরকারের কাছে কাম্য না। আমি আপনাদের মাধ্যমে সরকারের এই বৈষম্য বা রিপিট না হয়, বৈষম্য যেন আবার রিপিট না হয়, এই দিকে আশা করি আপনারা নজর রাখবেন। এই ডিজিটাল ডিভাইড এবং এই বৈষম্য দূর করার জন্য এনবিআর এর সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্ত জানিয়েছেন, এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, সরকারের কাছে এই মেসেজটা দিবেন যে মহিউদ্দিন সাহেব তার সংগঠন থেকে যে আহ্বান করেছেন, তাকে সমর্থন করেছেন অনেকগুলো কোম্পানিকে এই ইন্ডাস্ট্রি শুরু হোগা বা কুছ পারওয়া নেই করে, এটা যদি হয় তাহলে কিন্তু সে 5 আগস্টের মতো ঘটনা যদি ঘটে যেতে পারে, অসম্ভব কিছু না। সেবার উপরেও অতিরিক্ত 10% কর ধার্য করা হয়েছে। এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রডব্যান্ড সেবা আমরা যারা দিচ্ছি, ব্রডব্যান্ড সেবাতে আমরা কিন্তু তলানিতে আছি। তার মানে পৃথিবীতে ব্রডব্যান্ড সেবা বলেন আর ইন্টারনেট সেবা বলেন, আমরা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এর মধ্যে যদি আবার এই 10% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আমার যেই কাস্টমার 500 টাকা পেমেন্ট করতো তাকে কিন্তু 577 টাকা 50 পয়সা এখন দিতে হবে। তার মানে 500 টাকার ইউজার 77 টাকা 50 পয়সা অতিরিক্ত দিতে হবে। 1000 টাকার ইউজার 155 টাকা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা কোথেকে আসবে? সাধারণ জনগণ এখন এই মুহূর্তে চায় না যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক। তার পাশাপাশি আমরা যারা অপারেটর আছি, অপারেটরদের অনেক আনুষঙ্গিক খরচ থাকে, সেগুলোর উপরও অতিরিক্ত ভ্যাট প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে। যেমন আমাদের প্রিন্টিং এর জায়গায় ভ্যাট বাড়িয়েছে, আমাদের মোটর ভেহিকল রিপেয়ারিং এর জায়গায় ভ্যাট বাড়িয়েছে, এরকম প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে, যার এফেক্টটা কিন্তু আমাদের ইন্টারনেটের উপর পড়বে। এই মুহূর্তে জুলাই বিপ্লবের পর আমাদের হঠাৎ করে এই ধরনের ইন্টারনেটের উপর এই ধরনের ভ্যাট আরোপ করা বা ট্যাক্স আরোপ করা, এটা আসলে কোনোভাবেই আমরা আশা করিনি বর্তমান সরকারের কাছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টাদের কাছে আমাদের দাবি থাকবে, এনবিআর যাতে এটা পুনর্বিবেচনা করে এবং অতি বিলম্বে
আমাদের উপর যে ধার্যকৃত অতিরিক্ত 10% সেটা যাতে রহিত করা হয়, আমরা আইসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমরা এটাই আশা করি। প্রজেক্ট আছে যেগুলো এখনই বন্ধ করা দরকার। সরকারের কর্মকর্তা কর্মচারীদের এই বিলাসী জীবন যাপনের জন্য আমরা এই 14 কোটি মানুষ দায়িত্ব নিব না। তো সেই জন্য আমি মনে করি আপনারা যারা এখানে আছেন সবাইকে আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য। আমাদের আরও কিছু অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করছে, ভয়েস ফর রিফর্ম, টিপ আপ সহ আরও অনেকেই, এবং অনেক এখানে ফ্রিল্যান্সাররা আছেন যারা আমার ডান পাশে আপনারা দেখেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে দেখেছেন আইএসপির সভাপতি শুধু আদায়কারী। আমি মনে করি যে এত বড় একটা অন্যায় এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এসে দেশবাসীর উপরে করতে পারে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো ইন্টারনেটকে এখন পৃথিবীর যে কোনো সভ্য দেশ আরেকটা অর্গানিক, স্বাভাবিক বা নিত্য প্রয়োজনীয় সার্ভিস হিসাবে দেখে। এবং আমাদের মতো একটা দেশে যেখানে আমাদের তরুণ সমাজের বা তরুণদের সংখ্যাই বেশি এবং আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুফল দিচ্ছি বলে বলা হয়, সেটাকে পুরোপুরি বিশ্বাস করে দেওয়ার জন্য এই ইন্টারনেটের উপরে যে ব্যাগ বসানো হয়েছে এটা আসলে কোনোভাবে আমাদের মাথায় ঢুকে না যে এটা কৃষির উপরে ভিত্তি করে করা হলো। এই দেশে প্রত্যেক বছর প্রায় 25 লাখ শিক্ষিত যুবক যুবতী বের হয় যাদের বেশিরভাগই বেকার রয়ে যায়, এবং এই ইন্টারনেট ব্যবহার করে এদের একটা বড় অংশ ফ্রিল্যান্সিং করে দেশের উপরে, সরকারের উপরে চাপ সৃষ্টি না করে বরং দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন করে। কিভাবে করে? ইন্টারনেটের মাধ্যমেই করে। দেশে এখন অনেক বেকার ছেলে মেয়ে কাজ করে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা ক্ষমতা যাওয়া থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটেছে। আমাদের থেকে আমি আপনাদের যে ভিডিও ফুটেজগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি। কখনো নিঃশেষ হয়নি, হবে না। আওয়ামী লীগ আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়, তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। এবং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি, কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়। 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা, এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়, আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। এবং খালেদা জিয়া চলে গেলেও তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে। এবং তারেক রহমান তো গত 17 বছর ধরে, 17-18 বছর ধরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে। এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি, অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে, যখন নার্সরা মিছিল করে তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স হয়ে, যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে স্বৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে। সুতরাং ওনারা তো সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা করে। কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই, কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটি এই গত 5 মাসে যেটি হয়েছে সেটি হচ্ছে, প্রথম 1 মাস কর্মীরা খুব ডেভাস্টেটেড ছিল, গত 1 মাস, এবং পরের 2 মাস বা 1 মাস কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই, কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে। এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই, যখন দল ডাক দিবে তখন নামবে।
এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে, ডু অর ডাই, এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন? না, আমরা দেখুন, আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে, কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী লীগ করছে। তা আমরা আওয়ামী লীগের জন্য কিছু করছি না, ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি। তা আওয়ামী লীগ এখন কিছুই করছে না। 10ই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে, এবং সেটি কি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে, যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে, সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে। এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে। মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায়নি। একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে, সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইতিহাস তো বদলাতে পারেনি, ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তো মেজর ডালিম, তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বলবো, কিছু না। হাসান সাহেব, তার মানে আপনার কথা এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে, এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন, যদি নির্বাচন হয়। আমরা চাই দেশটা ভালো থাকুক, কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন, এটি বন্ধ হোক, আমরা চাই এটি বন্ধ হওয়ার প্রয়োজন। এবং তারা এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন, অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না। আমরা দেশ ভালো থাকুক, দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে, সেটি যেই দলই হোক, আমরা সেটিকে স্বাগত জানাই। আমরা চাই দেশ ভালো থাকুক। এবং আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড বাংলাদেশে প্রচুর হয়েছে। এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন। যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে, আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না, এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না। সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না। কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো, তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয়। এটি তো রাজনীতিতে হওয়া উচিত না। আমরা যে যার দল করব, আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে, এবং আমরা একে অপরের সমালোচনা করব, এবং দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকবো। এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না, আরেক দলের বিয়ে শাদীতে যাওয়া যাবে না, আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না, আরেক দলের সাথে বসা যাবে না, ছবি তোলা যাবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে, ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই যে সংস্কৃতি, এটি তো কোনো দেশের জন্য কখনো ভালো নয়। এই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করবো, আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে। এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার, রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। কেউ বলছে, আমার দুটো প্রশ্ন আছে। কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা, বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে। দেখুন, সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই, কারণ যে পরিস্থিতি, কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে? কোন সভ্য সমাজে একটি কুকুরকে যদি আপনার
ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয়, মানুষ প্রতিবাদ করবে না? সেটি কি কোনো সভ্য সমাজে হওয়া উচিত? উচিত নয়। আমাদের দেশে মানুষকে, পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই। এবং আমি জানি না আফগানিস্তানেও এইভাবে মানুষ পিটিয়ে, হ্যাঁ তালেবানরা কোনো কোনো ক্ষেত্রে করেছিল, সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে। তো এটি হতে তো খুব একটা বাকি নেই আসলে। এবং বাংলাদেশ এখন মবের মূল্য, মব জাস্টিস, একটা আপনার মিছিল গেল, জমুককে পদত্যাগ করতে হবে, উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। হেডমাস্টারকে পদত্যাগ করতে হবে, যেই হেডমাস্টার পিতৃতুল্য পূজনীয়, সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয়, তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, তিনি পদত্যাগ করছেন। কলেজের প্রিন্সিপাল, এগুলো তো কোনো সভ্য দেশে হয় না। এগুলো সিরিয়াতেও হচ্ছে কিনা আমি জানি না, কারণ সিরিয়া সম্পর্কে যেটুকু খবর পাই সেটুকু পাই, বাকিটা জানি না। আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে, যে এটা হতে তো খুব বেশি বাকি। আমার শেষ প্রশ্ন, দুঃখজনক, আমার শেষ প্রশ্ন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোনোভাবে, আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি, আওয়ামী লীগ আর বিএনপি কি এক হলেও হতে পারে? দেখুন না, দেশের গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই। সেটা যদি বিএনপিও হয়, দেশের উন্নয়ন অগ্রগতি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেটি বিএনপি হলো, তাদের সাথে কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই। জামাত, দেখুন জামাত ইসলামী দেশের স্বাধীনতাটা চায়নি, এবং জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি। কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ? আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীতেও হয়েছে। ৭৫-এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল ৭৫-এ, এবং এর পরের যে ফ্রন্ট র্যাঙ্কিং লিডার ছিল, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, সমস্ত নেতাদেরকে, অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, হাজার হাজার নেতা কর্মী ভারতে পালিয়ে গিয়েছিল তখন, এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল। তখন ৭৫-এর পরে, তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা হয়েছিল, এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল। এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে, সহজে পরিচয় দিতে পারত না, আজকের যে পরিস্থিতি। এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 5 বার রাষ্ট্র ক্ষমতায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দুদেশের ভাগ্য জন্ম লগ্ন থেকে একই সূত্রে বাঁধা, শুধু জাতীয় সঙ্গীত নয়, আমাদের জীবন জীবিকা, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত। আপনার কি মনে হয় দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে। এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি, তো সেই জন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। বিশেষ করে পশ্চিম বাংলা, যে আমরা যে রাজ্যে বসবাস করি, আমরা একই ভাষায় কথা বলি, আমাদের পোশাক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সমস্ত কিছুই প্রায় এক। সেই জায়গায় এই আমাদের সাথেও তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা, মানে কতজনের যে লেখা পড়েছি, যে শীর্ষেন্দু বলেন, সুনীল বলেন, বুদ্ধদেব গুহ বলেন, আপনি শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন, আমার ওনার খুব, এই যে উনি হাট বাজার নিয়ে একটা লেখা লিখেছেন, ওইটা আমার খুব প্রিয়। আমি নিজে বাংলাদেশের হাট বাজারে ঘুরে বেরিয়েছি অনেক। আমার মনে হয় যে ওনার মতো একটা লেখা আমিও বুঝিয়ে লিখতে পারবো। আমার পরের প্রশ্ন, সীমান্তে বিজিবি
বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে, সীমান্তরক্ষী বাহিনী যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, তাতে কোনো আপত্তি আছে বা আপত্তি কিসে? যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে গতকাল। এগুলো দেখেন, এই পুরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো প্রায় 4,500 কিলোমিটার জুড়ে বর্ডার। তো এই বর্ডারে একটু দু একটা এরকম ঘটনা ঘটে, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে এটা তো ওই ফ্ল্যাগ মিটিংকে এটা মিটিয়ে ফেলা হয়। আমাকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে। তিনি বলছিলেন বাংলাদেশের অর্থনীতি শেষ, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, ইকোনমিক্যালি বাংলাদেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন তাকে সবাই বলতো মিনিস্টার অফ ডিসইনফরমেশন, এবং উনি জোর জার করে লবিং করে ফরেন মিনিস্টারও হয়েছিলেন। অথচ উনি মানে দেখা যেত যে ফরেন মিনিস্ট্রির কাজ বাদ দিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। তো উনার কথা আর উনার নামে যে সমস্ত করাপশনের অভিযোগ আছে, এটা নিয়ে আপনাদের ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি যেটা বলতে পারি আপনাকে ডেটটা দেখিয়ে, যে বাংলাদেশের আপনি এক্সপোর্টের কথা ধরেন, এক্সপোর্ট বাংলাদেশের একটা বড় ফ্যাক্টর, যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক। এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে 7%, অক্টোবরে এটা 21% না প্রায় 22%, নভেম্বরে 16%, এই ডিসেম্বরে 18% গ্রোথ হয়েছে। তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি? আর আপনি যদি ফরেন ট্রেডের কথা বলেন, চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেডের 95% তারা হ্যান্ডেল করে। তো 95 ওইটাও দেখা যাচ্ছে যে কন্টেনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে, হ্যান্ডলিং বেড়েছে 7.5%-এর মতো। আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত। আমাদের টাকা, যেটা ওনাদের আমলে ক্রমান্বয়ে ডিভ্যালুয়েশন হচ্ছিল, টাকা একটা স্টেবল জায়গায় আছে। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আমাদের ফিরে আসছে, ব্যাংকিং সেক্টরে হেলথ একটা ফিরে এসছে। এবং আপনি যদি IMF ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট গুলো পড়েন, আপনি আর ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ তুলি। কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। পিপিলিকার পাখা গজায় নদীবার করে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ইউনিসেফ আমি বলছি, এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লার রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ তুলি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, তারা ওয়েস্ট বেঙ্গলে 15 বছর ধরে ছিলেন। একজন হাবড়াতে ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পার সার্কাসে ছিলেন, ইংরেজি টিচার হিসাবে। তাকে 2022 সালে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে। NIA তুলে দিয়েছে, তুলে দিয়েছে বাংলাদেশে। আমাদের ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে 5 স্টার। এখানে মোবাইল ফোন ইউজ করা যায়, গাঁজা খাওয়া যায়, হেরোইন, চরস পাওয়া যায়। এখানে পয়সা দিলে সব কিছু করা যায়, কোনো জেলে জ্যামার নেই। এই যে চোর পার্থ চ্যাটার্জি আছে, এ যেদিন যা খেতে চায় খায়। আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছে। অতএব পশ্চিমবাংলার
অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে, এছাড়া কোনো রাস্তা নেই। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।